আসসালামু আলাইকুম। আই হোপ দ্যাট আপনারা এখন শুনতে পাচ্ছেন। আগে যে বিষয়টা কি ছিল, বিষয়টা হলো যে আমার গাড়ির সাথে একটা কানেক্টেড, অনেক দূরে আসার পরেও কানেকশন রয়ে গেছে, এজন্য সাউন্ডটা ওই জায়গাতে আসলে এখান থেকে যাচ্ছে, এজন্য আপনারা শুনতে পান নাই। তো আমার এই লাইভে আমন্ত্রণ জানাই সবাইকে, আপনাদেরকে। মূলত না শোনার কারণটা হলো, আমি দেখাই আপনাদেরকে। আমি চার্জে আসছি, এই যে গাড়ি চার্জে দিছি, দিয়ে চিন্তা করলাম যে দুইটা কথা বলি আপনাদের সামনে, এই জন্য মূলত সমস্যা হয়েছে। আচ্ছা, ইটস ফাইন রাইট নাও। তো সালমান এফ রহমান এবং আনিস, মানিক, এদের সমস্যা কি? এরা কতটা পাপ করেছে এবং নিজেকে কতটা অপরাধী ভাবে, বা এটা একটা লক্ষণ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনারা দেখেছেন আনিস, সালমান এফ রহমান, বিচারপতি মানিককে কোথায় কিভাবে গ্রেফতার করা হয়েছে। সব ষড়যন্ত্রের বাহিরে আমি একটা কথা বলতে চাই, সেটা হইল এরা এই 16 বছরে দেশটাকে লুটপাট করেছে। কত খুন গুম, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করা, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী এই গ্রুপটা। এদের পরিণতিগুলা কি আপনারা দেখতে পাচ্ছেন? গতকালকে বিচারপতি মানিক কোথায় গ্রেফতার হয়েছে, কিভাবে হয়েছে আপনারা দেখেছেন। তো আমার প্রশ্ন হলো, তোমরা শত শত নয়, হাজার কোটি টাকার মালিক, এই দেশটাকে লুটপাট করেছো ইচ্ছা মতো ভাবে। এই খালে দলে বিলে পড়ে গিয়ে এভাবে বিপদগ্রস্ত হওয়ার দরকার কি? এরা কতটা অপরাধী দেখেন। বর্তমান বাংলাদেশের সাম্রাজ্যবাদের অধিকারী হচ্ছে এই গ্যাংরা, সালমান এফ রহমান বা এদেরকে আমরা যদি বলি। কিন্তু ঢাকা শহরে বা কোথাও একটা গড় নিয়ে গোপনে বসবাস করার এই ক্ষমতাটা, মানসিক দৃঢ়তা তাদের নাই। দুইটা গিয়া আপনার নৌকার মধ্যে, এগু গিয়া জঙ্গলের ভিতরে, আমি সিলেটি ভাষায় কই, এটার সমস্যা কিটা? তোমরা বেটাইন এত পয়সা পাতি তোমরা বানাইছো, একটা গড় গোপনে তোমরা বাড়া লইয়া বা কুনানো গিয়া, পয়সা আছে, পয়সা দিলে যে কোন মানুষে তোমরা প্রোটেক্ট করবো। তোমরা আয়নাগর নিজে বানাই, আয়নাগরের মাল্লাখানি লাক্সারিয়াস তাকো খাও, পেপার পড়ো, খবর দেখো, বাংলাদেশের কিতাবর কথা তোমরা দেখো। একটু মানুষ, একটা পরিস্থিতি শান্তি হইলে তোমরা যাইবাই নে মা, ইথা নাই। কতটা পাপ করছে আপনারা দেখো। তারা খালো দলো জঙ্গলো বোর্ডারও গিয়া পড়িয়া মরা হুদা। তোমরা তাকো না কেন কদিন গরু দুয়ারা লুকাইয়া, দেখা যাইব না কিতা হয় পরবর্তী সময়ে না। ইগু গিয়া ও দেখো গিয়া আপনার লঙ্গি টঙ্গি ফিন্দা টয়লেট বলে ফাঁকনা টাকানা করিয়া লঙ্গির মাঝে, ও যে আনিস বানিস ইতা, এরপরে সালমান এফ রহমানেরা গিয়া পড়িয়া মরিজা আর গিয়া জোর মাঝে। এর মাঝে মানিক দেখো তুই বেটা গরম মাঝে তাও না কদিন ঘুমাস না নে, লুকাই তাও না ছোট মুটো বেটা তুমি নাই, তোমার শরীরের মধ্যে কোনো মাংস টাংস চেষ্টা কেন ফড়িয়া বই থাকতো পারে ফালঙ্গন নিছে না, গেছে কি বোর্ডার, তাও আবার খানাই ঘাট গিয়া মরছে। এখন বুঝোকা এটা কতটা পাপ করছে ভাই, কতটা পাপিষ্ট হলে মনের মধ্যে এতটা অশান্তি তাদের, যে কোনোভাবেই নিজেদেরকে তারা ছাড়তেছে না। গিয়া হুদা খালো দলো বিলো ফড়িয়া বোর্ডারের মাঝে ফইরা ইহগু জান দিলে এরা উদায়। কতটা পাপিষ্ট আপনারা কল্পনা করেন। আমি সিলেটি এবং চেষ্টা করতেছি সবার ভাষায় কথা বলার জন্য, পান করার জন্য। আপনি দেখেন, আপনারা এত পাপ করেছে যে শান্তি নাই কোথাও। একটা শিল্পপতি মানুষ, কত হাজার কোটি টাকার মালিক, মিনিমাম 50 থেকে 60,000 কোটি টাকার মালিক, সে লুটপাট করেছে, কোনো শান্তি নাই। গিয়া এই নৌকার মধ্যে উঠে গিয়া হুদা টয়লেট মনে করে পাগনা টাকানা করে লঙ্গি টঙ্গি পরে কি দরকার? একটা গড়ের ভিতরে গোপনে তোমরা থাকো, কিছুদিন এখানে বসবাস করো, দেখো পরিস্থিতি কোন দিকে যায়। যদি খারাপ হয়, এই রাস্তাঘাটে গিয়ে ধরা খাওয়ার চেয়ে তো পুলিশের কাছে গ্রেফতার হওয়াটা ভালো না। এদিকে পারতেছে দৌড়াইতেছে। ওই আরেকজন ছাত্রলীগের নেতা দেখলাম, ওই যে পান্না নাকে, উনি বোর্ডারে বিএসএফ এর গুলিতে মারা গেছে। ভাই, তুমি বোর্ডারে যাওয়ার দরকার কি? এই জীবনটা দেওয়ার কি দরকার ছিল? এখানে বাংলাদেশে গোপনে কোথাও আত্মগোপনে থাকলে, পুলিশের কাছে থাকলেও বর্তমানে তো কেউ গুম করবে না। গুম তো আওয়ামী লীগের সংস্কৃতি, এখন তো কেউ গুম করবে না আপনাকে। থাকেন জেলের ভিতরে, না হয় অন্তত পক্ষে আপনার পরিবার তো আপনার সাথে দেখা করতে পারবে না।
বর্ডারে গেছে ইন্ডিয়াতে দিছে গুলি করে মেরে ফেলেন। আর দেখো ওই যে মানিক দেখেন, মানিক 2 দিন হয়েছে না, সে পাগল হয়ে গেছে দেশ থেকে যাওয়ার জন্য, হয়েছে এখন কোন অবস্থা। এই হলো এদের পরিস্থিতি। অর্থাৎ পাপী যারা আছে তারা শান্তি পায় না কোথাও, কারণ তারা জানে তাদের অপরাধের মাত্রাটা কতটুকু। এই জন্য তাদের ভয়, এতটা ভয় তাদের যে কোনোভাবে নিজেদেরকে সান্ত্বনা দিতে পারতেছে না। এজন্য আমার প্রশ্ন হলো, তোমরা গড়ের ভিতরে যাও, একটা গড় ভাড়া নেও, সব একটা গড়ে থাকো, টাকা দিলে কি না হয়। বাংলাদেশে তোমরা পুলিশ যারা আছে এদেরকেও আছে, টাকা পয়সা দিয়ে তোমরা কোথাও আত্মগোপনে থাকো। একটা পরিস্থিতির উন্নতি হলে প্রয়োজনে তোমরা পুলিশের কাছে গ্রেপ্তার হও। এই খালে দলে বিলে জঙ্গলে পড়ে গিয়ে এই কুকীর্তি কি, মানে কি একটা অবস্থা আপনি দেখেন। এবং মানিকের আজকের অবস্থাটা দেখেন, সে 70 লক্ষ টাকা নিয়ে সে ধরা খেয়েছে। আপনি কল্পনা করেন, বা 80 লক্ষ টাকা দিয়ে। সে একজন বিচারপতি ছিল, কত তার পেনশন, কত তার বেতন, যুক্তরাজ্যে কিছুই করে না। 70 লক্ষ টাকা। এই মানিক হচ্ছে এই 16 বছরে বিষ ছড়িয়েছে মানুষের ভিতরে। মানিক কিন্তু সরাসরি একজন খুনির চেয়ে ভয়ঙ্কর। কেন জানেন? কারণ এই দেশটাকে বিভাজন এবং মানুষের মনে বিদ্বেষ এবং বিষ চড়ানোর অন্যতম কারিগর ছিল এই বিচারপতি মানিক। যাকে তাকে রাজাকার বলতো। তাদের পরিণতিগুলো আজকে আপনারা দেখেন। আমি বিশ্বাস করি মনে প্রাণে যে ভবিষ্যতে রাজনৈতিক নেতা বা নেত্রী যারা আসবেন, শিক্ষা নেবেন, দেখেন তাদের অধপতন, তাদের পতন দেখেন। এমন এই টাকা পয়সা ক্ষমতার কি দরকার ছিল? রশিদি বেদে আনা হচ্ছে। আপনি কি মনে করেন এটা হিংসাত্মক ভাবে আপনাদেরকে আনা হচ্ছে? মানিককে আজকে পেটানো হয়েছে পুলিশের সামনে। আপনি জানেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং হারুন, বিপ্লব, এরা আমাদের ধারণা এরা সেনাবাহিনীর হেফাজতে আছে। এদেরকে তারা কোর্টে প্রডিউস করার পর্যন্ত সাহস দেখাচ্ছে না সেনাবাহিনী, কারণ মানুষের জনরোষ থেকে এদেরকে বাঁচানোর কোনো উপায় বা কুদরতি সেনাবাহিনীর হাতে নাই বলে তারা মনে করেন। এজন্য তারা চাচ্ছেন পরিস্থিতি ঠান্ডা হলে আসাদুজ্জামান কামাল, হারুন এবং বিপ্লবকে যদি কোর্টে এখন প্রডিউস করা হয়, আমার মনে হয় না সেনাবাহিনী প্রোটেকশন দিতে পারবে। মানুষ মেরে ফেলবে এদেরকে। এরা এতটা মানুষ ক্ষুব্ধ, ঘৃণা, আর এদের উপরে আপনারা রাগান্বিত। এই হলো বাস্তবতা। আমি বলছি আওয়ামী লীগের যারা আছেন গোপনে তাকেন, দেখেন উন্নতি হয় কিনা পরিস্থিতির কিছু। তার চেয়ে পুলিশের কাছে গ্রেফতার হন। এই খালে দলে নদী নালা বর্ডারে গিয়ে ধরা খাওয়ার চেয়ে, এই বেজ্জতির চেয়ে পুলিশের কাছে, পুলিশকে ফোন দিয়ে বলেন যদি কোথাও না থাকতে পারেন, অথবা থানাতে গিয়ে হাজির হন, অথবা যে কোন জায়গায় গিয়ে বলেন আমাকে গ্রেফতার করেন, তাও এক সম্মানের, গ্রেফতার এক সম্মানের। কিন্তু এভাবে বেজ্জতি হয়ে, তবে এটা ঠিক যে এটা রক্ষাও করা যাবে না, কারণ আল্লাহর তরফ থেকে এদের ধ্বংস এবং বেজ্জতি নির্ধারিত হয়ে গেছে। কোনোভাবে কেউ রক্ষা করতে পারবে না এদেরকে। এটাই হলো বাস্তবতা। এখান থেকে আশা করি দুর্বৃত্ত শ্রেণীর রাজনীতিবিদ যারা আছেন শিক্ষা নেবেন। একটা জিনিস মনে রাখবেন, পতনের চেয়ে পদত্যাগ শ্রেয়। পদত্যাগে ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু পতনে ঘুরে দাঁড়ানো যায় না, অস্তিত্ব বিলীন হয়ে যায়। এটাই হলো বাস্তবতা। আশা করি আমাদের রাজনীতিবিদরা এখান থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশের। এবং আজকে বলি, আজকে ঢাকা টিএসসিতে দেখলাম যে মানুষ লাইন ধরে মানুষের টাকা দিচ্ছে। 1,76,00,000 টাকা একদিনে তারা তুলে ফেলছে। এক নতুন বাংলাদেশ। এটা কেন হচ্ছে জানেন? কারণ যারা রাষ্ট্র ক্ষমতা আছে বা দায়িত্বে আছে, মানুষ এদেরকে বিশ্বাস করে। সেকেন্ড থিং হলো, মানুষ এখন মনে করে এই বাংলাদেশ আমার, অর্থাৎ তারা তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পেয়েছে। এজন্য মানুষ উৎফুল্ল সব জায়গাতে। আপনি দেখবেন, আমি এটা প্রমাণ পেয়েছি মানুষের সাথে কথা বলে। মানুষ বলে যে এখন আমি মনে করি আমি বাংলাদেশি, এ দেশ আমার। এর আগে একটা দল বা একটা গোষ্ঠী তারাই নিজেদেরকে রাষ্ট্রের মালিক বলে দাবি করত। এজন্য মানুষের মধ্যে দেশপ্রেমের কোনো ছায়াও ছিল না, কারণ তারা কোনো সুবিধা পায়নি, বরং এই রাষ্ট্র কর্তৃক নির্যাতিত, নিপীড়িত এবং বঞ্চিত ছিল প্রত্যেকটা আপনার ক্ষেত্রে। এক বেলাও যদি ভাত খায়, মানুষ এখন খুশি। কেন জানে না? মানুষ মনে করে দিস ইজ মাই কান্ট্রি, উই গট দি ওনারশিপ অফ আওয়ার কান্ট্রি। এটাই হলো বাস্তবতা। ভালো থাকবেন, দেখা হবে আমার ইউটিউবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।